হাই গাইস, আবারও স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রি শালা বাই সেন্ট্রিক সিপিতে। আপনার ওয়েলথ পার্টনার, আমার নাম অনুজ এবং আপনি দেখছেন সিরিজ 21 পাস ফর শিওর ভিডিও 21-এ। পিএমএস এর যে পরীক্ষা, আজ থেকে আমরা তার ভিডিও এবং কারিকুলাম কভার করছি। পিএমএস পরীক্ষার জন্য টিপস ও ট্রিক্সও আমি আপনাদের বলেছিলাম, তাই আশা করি আপনারা সেই ভিডিওটিও দেখে নিয়েছেন এবং সেটিও আপনাদের ভালো লেগেছে। আর যারা সেই ভিডিও দেখেননি, দয়া করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর আজ থেকে আমরা যে কারিকুলাম শুরু করছি, চ্যাপ্টার 1 থেকে শুরু করব, তাই আপনারা চ্যাপ্টার 1 থেকে ভিডিও দেখতে পারেন। আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 12 পর্যন্ত সব ভিডিও কভার করব। আজ আমরা কভার করছি সিরিজ 21 পিএনএস ডিস্ট্রিবিউটার্স এক্সাম চ্যাপ্টার 1, যেটা হলো ইনভেস্টমেন্ট। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে পিএমএস কারিকুলামে চ্যাপ্টারগুলো আছে। মোট 12টা চ্যাপ্টার আছে এবং প্রথম 6টা চ্যাপ্টার, মানে প্রথম থেকে 6 নম্বর পর্যন্ত খুবই বেসিক চ্যাপ্টার, যেমন ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, ডেরিভেটিভ, ফিক্সড ইনকাম, বিভিন্ন ধরনের মার্কেট, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট, সেভিংস। এই সবগুলো টপিকই প্রথম চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। আসলে ফেন্স কি? ফন্সের সংজ্ঞা শুরু হচ্ছে 7ম চ্যাপ্টার থেকে। তাহলে 7, 8, 9, 10, 11 আর 12 নম্বর চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রথম 6টা চ্যাপ্টার তো আমরা কোথাও না কোথাও, যদি আপনি ফাইন্যান্সিয়াল পেশায় থাকেন, যদি আপনি একজন ব্যাংকার হন, রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ডে কাজ করেন, বা আপনি যদি একজন এমবিএ ছাত্র হন, ফাইন্যান্সে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলেও কোথাও না কোথাও এই বিষয়গুলোর সম্পর্কে আপনার অনেক জ্ঞান থাকবে। কিন্তু ঠিক কি এই পিএনএস এবং এটা কি হয়, এর স্ট্রাকচার কি, কোড অফ কন্ডাক্ট কি, কিভাবে ইনভেস্টমেন্ট হয় এবং আইপিএস কি, সেটা ঠিক কি? ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট যেটা তৈরি হয়, সেটা কিভাবে তৈরি হয়? তাহলে এই পুরোটা আপনার চ্যাপ্টার 7 থেকে 12 পর্যন্ত অংশ এবং যতগুলো টেকনিক্যাল বিষয় আছে সেগুলো পিএমএস সংক্রান্ত চ্যাপ্টারগুলোর মধ্যেই আসবে। প্রথম 6টি চ্যাপ্টার খুবই বেসিক। মূল চ্যাপ্টারগুলো আমাদের 7 থেকে 12 এবং মূল ওজন প্রায় 60% ওজন ওই 6টি চ্যাপ্টারেরই। তাহলে 100-র মধ্যে প্রায় 60 থেকে 65% প্রশ্ন শেষের 6টি চ্যাপ্টার থেকে আসে। প্রথম 6টি চ্যাপ্টার থেকে 30% আসে, মানে প্রায় 5টি করে প্রশ্ন প্রতিটি বিষয় থেকে আসে। আর সবগুলো পিএমএস ভিডিও দেখার পর নিশ্চিত করুন যে আপনি শুধু এই ভিডিও দেখেই পাশ করতে পারেন, কারণ আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ সব কনসেপ্ট, যতগুলো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আছে সেগুলো সব ছুঁড়ে ছুঁড়ে আপনাকে বুঝিয়ে দেব। খুবই সহজ ভাষায় আমরা এই কারিকুলাম কভার করব। তাহলে চলুন সিরিজ 21 পিএনএস ডিস্ট্রিবিউটর পরীক্ষা শুরু করা যাক। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, চ্যাপ্টার 1 হচ্ছে ইনভেস্টমেন্ট। চলুন দেখি ইনভেস্টমেন্ট চ্যাপ্টারে আমরা আজ কি কভার করব, বা সেই চ্যাপ্টারের কারিকুলাম কি। তাহলে এই চ্যাপ্টারটি পড়ার পর আপনি ইনভেস্টমেন্টের অর্থ, সেভিংস ও ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য, ইনভেস্টমেন্ট ও স্পেকুলেশনের মধ্যে পার্থক্য, ইনভেস্টমেন্টের উদ্দেশ্য, রিকোয়ার্ড রেট অফ রিটার্নের উপাদান, রিস্ক ও রিটার্নের সম্পর্ক, রিস্কের ধরন এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটির ধরন, এসব বুঝতে সক্ষম হবেন। তাহলে ইনভেস্টমেন্ট সম্পর্কিত যত কনসেপ্ট আছে, আজ আমরা এই ভিডিওতে সেগুলো সব কভার করব। তাহলে চলুন শুরু করা যাক। সবচেয়ে আগে আসে ইনভেস্টমেন্ট কি। মানুষ টাকা উপার্জন করে এবং খরচ করে, আর তারা তাদের জীবনে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যায়। সবচেয়ে প্রথমে আসে সেই শুরুর ধাপ, যেখানে তাদের আয় বেশি থাকে এবং খরচ কম থাকে, আর শেষে এমন একটা জীবন পর্যায়ে আসে যখন আপনার আয় শূন্য হয়ে যায় এবং আপনি যখন উপার্জন করছিলেন, তখন যা কিছু সঞ্চয় বা বিনিয়োগ করেছিলেন সেটাই তখন কাজে আসে। রিটায়ারমেন্টের পর জীবনের বাকি সময়টা আপনি সেই সঞ্চয় বা বিনিয়োগের ওপর নির্ভর করেই কাটান। তাহলে আমাদের জীবনচক্রে বিভিন্ন ধাপ রয়েছে। কিছু ধাপে আমরা বেশি টাকা উপার্জন করি এবং কম খরচ করি, আবার কিছু ধাপে বেশি খরচ হয় এবং আয় কমে যায়। কখনো কখনো আমাদের ধারও করতে হয়, যেমন ঋণ নিতে হয়, আবার কখনো কখনো আমাদের হাতে বাড়তি টাকাও থেকে যায়। এখন চলুন সেভিংস আর ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, জীবনের কিছু ধাপ আছে যেখানে আয় আর খরচ হয়। এখন আমাদের হাতে দুটো অপশন থাকে আমাদের সেভিংসকে কাজে লাগানোর জন্য। প্রথম অপশন হলো আমরা সেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারি, ক্যাশ হিসেবে আমাদের সঙ্গে রাখতে পারি। আর দ্বিতীয় অপশন হলো আমরা সেটা ইনভেস্ট করতে পারি। যখন আমরা আমাদের সেভিংস ইনভেস্ট করি, তখন আমরা তার থেকে কিছু রিটার্নের প্রত্যাশা করি। তাহলে যখন আমাদের কিছু রিটার্ন আসে, তখন আমরা সেই প্রফিটকে আবার কাজে লাগাতে পারি। তাই যখন আমরা কোনো ইনভেস্টমেন্টকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে না রেখে সেই সেভিংসকে ইনভেস্ট করি, তখন 5 বছর, 10 বছর, 15 বছর পরেও আমাদের তার ওপর কিছু রিটার্ন আসে। তাহলে আপনি দেখবেন কিছু টাকা যা আমরা ক্যাশে এবং লিকুইডে রেখে পাই, ব্যাংক অ্যাকাউন্টে রেখে পাই, আর যেটা আমরা ইনভেস্ট করে দিই তার মধ্যে আমরা যে রিটার্ন পাই, তার মধ্যে অনেক বড় পার্থক্য আছে।
এই কারণেই বলা হয় যে সেভিংস অ্যাকাউন্টের থেকে ভালো বা লিকুইডের থেকে ভালো। আপনার যে সেভিংস আছে সেটাকে ইনভেস্ট করুন এবং দেখা যাচ্ছে গত কয়েক বছরে ভারতীয়রা এখন ইনভেস্ট করছে। আগে সাধারণত আমরা এফডিতে ইনভেস্ট করতাম এবং আমাদের টাকা ব্যাংকে রাখতে পছন্দ করতাম, কিন্তু আজকাল মানুষ অনেক বেশি করে ইনভেস্ট করছে। মানুষ ইনভেস্ট করছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, টিএনএসে ইনভেস্ট করতে চাইছে, তারা বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করছে। তাই আজকের দিনে সময় বদলে গেছে এবং এই কারণেই বদলে গেছে। যেমনটা আমি আপনাকে বলেছিলাম, ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে দেওয়ার বদলে আপনি বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে পারেন এবং আপনার ফাইন্যান্সিয়াল স্বপ্নগুলো পূরণ করতে পারেন। এখন যখন আমরা অ্যাসেটের কথা বলি তখন এগুলোকে দুই ধরনের মধ্যে ভাগ করা যায়, প্রথমত ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং দ্বিতীয়ত ফিজিক্যাল অ্যাসেট। যখন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথা বলি তখন আমাদের স্টক, ডিবেঞ্চার, ফিক্সড ডিপোজিট এসবই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে পড়ে। তাহলে যেগুলো এই ভ্যালুয়েবল টার্মসের মধ্যে পড়ে সেগুলোকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলি এবং ফিজিক্যাল অ্যাসেটের মধ্যে পড়ে যেমন সোনা, অন্যান্য মূল্যবান সম্পদ এবং আমাদের রূপা। বেস মেটালগুলোর মধ্যে পড়ে জিঙ্ক, কপার, সীসা, অ্যালুমিনিয়াম। তাহলে এগুলো সবই আপনার ফিজিক্যাল অ্যাসেট এবং রিয়েল এস্টেটও। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে দেখা গেছে যে এখানে একটা সুবিধা আছে, এখানে বেশি লিকুইডিটি আছে, সুবিধাজনক বিভিন্ন অপশন আছে, বিনিয়োগের জন্য এখানে বেশ ভালো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রয়েছে। তাহলে আজকের দিনে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে টাকা বিনিয়োগ করা খুবই সহজ হয়ে গেছে। আমি আপনাকে বিনিয়োগের একটি খুব ভালো উদাহরণ দিচ্ছি। মিউচুয়াল ফান্ড, যদি কোনো বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছে, তাহলে আমরা তাকে বিনিয়োগকারী বলবো। আর একজন ব্যক্তি বা একজন বিনিয়োগকারী যে ইন্ট্রাডে ট্রেডিং করছে, অর্থাৎ শেয়ার মার্কেটে আসলেই ট্রেডিং করছে এবং ধরুন যা ট্রেডিং অ্যাকাউন্টে মাত্র 1 লাখ টাকা আছে এবং সে তার বিপরীতে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত লিমিট নিয়ে নিচ্ছে, মানে 1 লাখ টাকা দিয়ে সে 5 লাখ টাকার মার্জিন ট্রেডিং করছে। তাহলে আপনি নিজেই ভাবুন তার যে ক্ষতি হবে সেটা কতটা বেশি হবে। একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে স্পেকুলেশনের একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক আজ আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন এবং তাতে 1 লাখ টাকা জমা দিলেন। 1 লাখ টাকা জমা দেওয়ার পর বেশিরভাগ ব্রোকার আপনাকে তার বিপরীতে একটা লিমিট দিয়ে দেয়। এই লিমিট মানে মার্জিন, বা আপনি এটাকে লোনও বলতে পারেন। আপনি সেই লোনটা ব্যবহার করতে পারেন। ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আপনি সেটা দিয়ে শেয়ার কিনতে পারেন। আপনি 1 লাখ টাকা জমা দিয়েছেন এবং যদি আপনাকে 5 লাখ টাকার লিমিট দেওয়া হয়, অর্থাৎ আপনি 5 লাখ টাকার শেয়ার কিনে নিয়েছেন, এবং সাধারণত এই সব মার্জিন ট্রেডিং ইন্ট্রাডের জন্যই হয়। যদি আপনি 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকার শেয়ার কিনে থাকেন এবং সেই স্টক ইন্ট্রাডেতে 10% নেমে যায়, তাহলে আপনার কতটা ক্ষতি হবে? আপনি কি হিসেব করতে পারবেন? আমি আপনাকে 2 সেকেন্ড সময় দিচ্ছি এটা হিসেব করার জন্য। তাহলে একদম ঠিক যেটা ক্ষতি হবে সেটা হবে 5 লাখ টাকার ভ্যালুতে। 5 লাখের 10% মানে 50,000 টাকা। তো 50,000 টাকা আপনার একেবারে চলে যাবে, কিন্তু আপনি তো ইনভেস্ট করেছিলেন মাত্র 1 লাখ টাকা। সুতরাং একদিনেই আপনার 50% ক্যাপিটাল শেষ হয়ে গেল। কিন্তু যদি একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী হন, তার পোর্টফোলিওতে ধরুন একদিনে যদি বড় কোনো পতনও আসে এবং যদি 10% পতন হয়, তাহলে ওই বিনিয়োগকারীর কেবলমাত্র 10% এরই প্রভাব পড়বে, কারণ 1 লাখ টাকার মধ্যে থেকে 10% গেছে। তবুও তার কাছে এখনও 90% আছে এবং হতে পারে 1-2 দিনের মধ্যেই সেটা আবার রিকভার হয়ে যাবে, কিন্তু সেখানে এত বেশি ক্ষতি হয়ে গেছে যে পুনরুদ্ধারের সম্ভাবনাও খুব কম। তাই বিনিয়োগকে আলাদা রাখুন এবং আমাদের স্পেকুলেশন একেবারেই আলাদা। স্পেকুলেশন বিনিয়োগ থেকে আলাদা। এরা দুটো একেবারেই আলাদা জিনিস। আমাদের স্পেকুলেট করা উচিত নয়। আমরা আমাদের টাকা বিনিয়োগ করতে পারি, এবং যদি আপনি সরাসরি ইকুইটিতে বিনিয়োগও করেন, তাহলে বাই অ্যান্ড হোল্ড কৌশল অনুসরণ করুন। আপনি কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখে টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারেন। কোম্পানির আর্নিংস এবং ব্যালেন্স শিট, অনেক ধরনের উপায় আছে। যদি আপনি সরাসরি ইকুইটি নিতে চান, তাহলে অনেকভাবে আপনি সরাসরি ইকুইটিতেও বিনিয়োগ করতে পারেন, কিন্তু সেখানে ট্রেডিং এড়িয়ে চলুন, মার্জিন পজিশন এড়িয়ে চলুন, এবং সেখানে অনিশ্চিত পজিশন এড়িয়ে চলুন। ফিউচারে আপনি ট্রেডিং এড়িয়ে চলুন। আপনি বাই অ্যান্ড হোল্ড কৌশল গ্রহণ করতে পারেন। উচ্চমানের স্টক বাছুন। ফান্ডামেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি শক্তিশালী কোম্পানির স্টক আপনি কিনতে পারেন এবং ধরে রাখতে পারেন, আর যদি মাঝখানে কোনো পতন আসে, তাহলে আপনি আরও স্টক সংগ্রহ করতে পারেন। এতে আপনার গড় দামও ভালো হবে। কিন্তু সবসময় একজন বিনিয়োগকারী থাকুন, অনুমান ভিত্তিক লেনদেন করবেন না। এখন চলুন কিছু বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে কথা বলি। একজন বিনিয়োগকারী কেন বিনিয়োগ করেন? প্রত্যেকটি বিনিয়োগের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাকে কি কিছু আর্থিক লক্ষ্য পূরণ করতে হবে? তাকে কি তার মূলধন সংরক্ষণ করতে হবে? বিনিয়োগকারীর কি নিয়মিত আয়ের প্রয়োজন?
চলুন বুঝে নিই আসলে বিনিয়োগের উদ্দেশ্যগুলো কি কি। মূলধন সংরক্ষণ মানে একজন বিনিয়োগকারীর প্রথম লক্ষ্য তার মূলধন সংরক্ষণ করা। রিটার্ন কম হলেও চলবে, রিটার্ন খুব কম হলেও চলবে। ইনফ্লেশনের সঙ্গে সামঞ্জস্য রাখতে না পারলেও বা ইনফ্লেশনের চেয়েও কম হলেও চলবে, কিন্তু তার মূলধন যেন সুরক্ষিত থাকে, তার মূলধন যেন কখনোই নেতিবাচক না হয়, অর্থাৎ ক্ষতি না হয়। তাই এখানে বিনিয়োগকারীর প্রথম অগ্রাধিকার হচ্ছে নিজের মূলধন রক্ষা করা, রিটার্ন পাওয়া নয়। এবং যখন ফান্ডের প্রয়োজন হয় স্বল্প মেয়াদে, তখন বিনিয়োগকারীরা বলে থাকেন বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে মূলধন সংরক্ষণ। এখন আমরা মূলধন বৃদ্ধির ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন কথা বলবো। যেসব বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওতে দীর্ঘ সময় ধরে বৃদ্ধি চান, তাদের জন্য মূলধন বৃদ্ধি একটি বিনিয়োগের উদ্দেশ্য হতে পারে। যারা তাদের পোর্টফোলিওকে বাড়তে দেখতে চান, যারা চান একটি নির্দিষ্ট হারে রিটার্ন আসুক, অথবা 10 বছর, 15 বছর, 20 বছর পর আমাদের একটি বড় অঙ্কের টাকা কর্পাস মিলে যাক, আমাদের ভবিষ্যতের আর্থিক লক্ষ্যগুলো পূরণ করার জন্য যেন একটি কর্পাস তৈরি হয়ে যায়, তাহলে এই ধরনের বিনিয়োগকারী মূলধনের মূল্য বৃদ্ধি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন চান। তিনি যতটা বিনিয়োগ করেছেন তার চেয়ে বেশি রিটার্ন পাওয়ার প্রত্যাশা করেন। এবার আসি কারেন্ট ইনকাম অর্থাৎ বর্তমান আয়ের কথা, যেটা বিনিয়োগের একটি উদ্দেশ্য। সাধারণত অবসরপ্রাপ্ত রিটায়ার্ড মানুষদের বিনিয়োগের উদ্দেশ্য হয়ে থাকে এটি। তাদের মূলধন যেটা আছে সেটা কোথাও বিনিয়োগ করে যেন সেখান থেকে প্রতি মাসে একটা আয় হয়, হোক সেটা ডিভিডেন্ড, সুদ বা ভাড়ার আকারে, কিন্তু যেন সেই বিনিয়োগ থেকে নিয়মিতভাবে একটা আয় আসতেই থাকে। এই ধরনের বিনিয়োগকারীদের বিনিয়োগের উদ্দেশ্যই হচ্ছে আয় করা, অর্থাৎ বর্তমান আয় হচ্ছে তাদের বিনিয়োগের প্রধান উদ্দেশ্য। এবার চলুন রিস্ক প্রিমিয়াম নিয়ে কথা বলি। দেখুন, একজন ব্যক্তি ঝুঁকিমুক্ত সম্পদে টাকা লাগিয়ে একটা নির্দিষ্ট আয় পেতে পারে। উদাহরণস্বরূপ, সে সরকারি বন্ড কিনতে পারে, ভারতের সরকারের জিএসিসি কিনতে পারে, সরকারি সিকিউরিটি কিনতে পারে যা 7% বা 7.5% হারে মেলে, যাকে ঝুঁকিমুক্ত হারও বলা হয়। কিন্তু যখন আমরা ইকুইটিতে অর্থাৎ একটি সম্পদ শ্রেণী হিসেবে বিনিয়োগ করি, তখন আমরা সেখানে একটি ঝুঁকি নিচ্ছি। আমরা নিশ্চিত নই যে ভবিষ্যতে আমাদের যে পেমেন্টগুলো আসবে সেগুলো আমরা পাবো কিনা। তাই এই ক্ষেত্রে আমরা যে ঝুঁকিটা নিয়েছি সেটাকেই আমরা ঝুঁকি প্রিমিয়াম বলবো। তাই নামমাত্র ঝুঁকিমুক্ত হারের উপরে যে অতিরিক্ত উপাদান যোগ হয় সেটাকেই ঝুঁকি প্রিমিয়াম বলা হয়। যদি কোনো বিনিয়োগকারী বেশি ঝুঁকি নেন, তাহলে তাকে বেশি রিটার্ন দিয়ে সেই ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। বিনিয়োগকারীরা এমনটাই আশা করেন যে যদি তিনি ঝুঁকি নিয়ে থাকেন, তাহলে তার ঝুঁকি প্রিমিয়ামও বেশি হওয়া উচিত। এবার আমরা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে কথা বলবো। বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে কিছু ঝুঁকি চলে আসে। চলুন বুঝে নিই কোন কোন ঝুঁকি আমাদের প্রভাবিত করে। বিনিয়োগকারী, সবচেয়ে আগে আসে ব্যবসায়িক ঝুঁকি। যখন আমরা ব্যবসায়িক ঝুঁকির কথা বলি, তখন কোম্পানির প্রকৃতির কারণে আয়ের প্রবাহে অনিশ্চয়তা বোঝায়। ব্যবসায়িক ঝুঁকি বলতে বোঝায় যখন কোম্পানির ক্যাশ ইনফ্লো অর্থাৎ কোম্পানির মূল ব্যবসা থেকে যে আয় আসে, তাতে যদি কোনো অস্থিরতা দেখা দেয় বা সেই আয় কোনো সমস্যা হয়, সেই আয় কোনো কারণে আসতে না পারা বা তাতে কিছু ওঠানামা হওয়া, এটাকেই ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। যদি কোনো কোম্পানির মূল ব্যবসায় ক্ষতি হয় অর্থাৎ কোম্পানির মূল ব্যবসায়িক কার্যক্রমে লোকসান হয়, তখন আমরা একে ব্যবসায়িক ঝুঁকি বলি। এবার আমরা আর্থিক ঝুঁকির কথা বলবো। আর্থিক ঝুঁকি মানে হলো অর্থায়নের উপায়, ঋণ এবং ইকুইটি। কোম্পানি কিভাবে তার সম্পদগুলো অর্থায়ন করে সেটাই এখানে বোঝানো হয়েছে। দুইভাবে করা যায়, ঋণের মাধ্যমে এবং ইকুইটির মাধ্যমে। যখন কোম্পানি ঋণের মাধ্যমে অর্থায়ন করে, তখন কোম্পানিকে ধারাবাহিকভাবে নগদ প্রবাহ দিতে হয়, মানে নির্দিষ্ট সুদের অর্থ পরিশোধ করতে হয়। এই কারণেই এটি শেয়ার হোল্ডারদের আয় এক অনিশ্চয়তা নিয়ে আসে এবং যার ফলে স্টকের ঝুঁকি প্রিমিয়াম বেড়ে যায়। আর এই নির্দিষ্ট অর্থায়নের খরচ ব্যবহার করে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, একে আমরা বলি ফাইন্যান্সিয়াল লিভারেজ। চলুন এবার লিকুইডিটি ঝুঁকি বুঝে নিই। লিকুইডিটি মানে হচ্ছে আপনি কত সহজে আপনার বিনিয়োগকে নগদে রূপান্তর করতে পারেন। আপনার করা বিনিয়োগ কতটা সহজে আপনি নগদে রূপান্তর করতে পারছেন, সেটাই এখানে বোঝানো হয়েছে। উদাহরণস্বরূপ, মিউচুয়াল ফান্ড, এগুলো অত্যন্ত লিকুইড। আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে T+2-তে আপনি রিডেম্পশন পান এবং ডেট মিউচুয়াল ফান্ডে T+1-এ রিডেম্পশন পাওয়া যায়। তাই এগুলো অত্যন্ত লিকুইড। কিন্তু যখন রিয়েল এস্টেট বা সম্পত্তির কথা আসে, সেখানে বিক্রি করতে গেলে আপনার একটু সমস্যা হতে পারে। শেয়ার মার্কেট, ইকুইটি মার্কেটও আবার খুবই লিকুইড, ডেট মার্কেটও আবার খুবই লিকুইড। তাই যখনই আমরা লিকুইডিটির কথা বলি, তখন আমাদের মাথায় একটাই অপশন আসে, সেটা হলো ক্যাশ। কত সহজে আমরা সেই বিনিয়োগকে ক্যাশে রূপান্তর করতে পারছি। আর যদি কোনো কারণে আমরা সেই বিনিয়োগকে ক্যাশে রূপান্তর করতে না পারি, তাহলে সেখানে লিকুইডিটি রিস্ক থাকে। এবার কথা বলি এক্সচেঞ্জ রেট রিস্ক নিয়ে। যখন একজন বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা যখন ভারতীয় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, ভারতীয় ইকুইটিতেও বিনিয়োগ করেন,
তখন তারা তাদের বিনিয়োগ ভারতীয় রুপিতে পান এবং যখন ভারতীয় রুপি মূল্য বৃদ্ধি পায় তখন রিডেম্পশনের সময় এমন হতে পারে যখন তারা রিডেম্পশন করেছে অর্থাৎ টাকা তুলেছে এবং ভারতীয় রুপি মূল্য বৃদ্ধি পেয়েছে তখন আসলে তাদের ঠিক সেই পরিমাণ মূল্য নাও পেতে পারে বা কখনো কখনো আরও বেশি পেতেও পারে যদি ভারতীয় রুপি অবমূল্যায়িত হয়ে যায়। তাই এই ঝুঁকি থাকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য। পরবর্তী হলো রাজনৈতিক ঝুঁকি। রাজনৈতিক ঝুঁকি আসে যখনই কোনো বড় রাজনৈতিক ঘটনা ঘটে, যে কোনো অর্থনীতিতে, যে কোনো দেশে, যেমন 2014 সালে হয়েছিল। নতুন সরকার এল এবং বাজারের খুব ভালো লেগেছিল, বাজার চাঙ্গা হয়ে উঠেছিল এবং সূচক খুব ভালো রিটার্ন দিয়েছিল। 8000-এর নিফটি পৌঁছে গিয়েছিল 12,000 স্তরে, আর এর পাশাপাশি মিড ক্যাপও বেশ ভালো পারফর্ম করেছিল। তাহলে যখন কোনো রাজনৈতিক ঘটনা বাজার যেমন চায় ঠিক তেমনই ঘটে, তখন বাজার চাঙ্গা হয়। আর যদি বাজার মনে করে সেই ঘটনা না হওয়াই ভালো কিন্তু সেটা ঘটে যায়, তাহলে বাজার সেখানে অস্থিরও হতে পারে এবং পরেও যেতে পারে। এবার চলুন ঝুঁকি ও রিটার্নের সম্পর্ক নিয়ে কথা বলি। চলুন একটা গ্রাফের মাধ্যমে বুঝে নিই ঝুঁকি ও রিটার্নের মধ্যে কি সম্পর্ক আছে। ঝুঁকি যত বেশি, রিটার্নও তত বেশি। ঝুঁকি যত কম, রিটার্নও তত কম। এগুলো আসলে ঠিক কি? চলুন আমি এই টেবিলের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আপনার সামনে এই টেবিলটি আছে ঝুঁকি ও রিটার্নের হারের সম্পর্ক নিয়ে। এখন বাম পাশে আছে আপনার রিটার্ন এবং ডান পাশে আছে আপনার ঝুঁকি। এখন দেখুন, যেমন যেমন আপনার ঝুঁকি বাড়ছে তেমন তেমন আপনার রিটার্নও বাড়ছে। তাই বলা হয় ঝুঁকি যত বেশি, রিটার্নও তত বেশি। ঝুঁকি যত কম, রিটার্নও তত কম। যখন আপনি একটি ঝুঁকিমুক্ত সম্পদে টাকা বিনিয়োগ করেন, তখন আপনি 6-7% যাই হোক না কেন তা উপার্জন করেন। কিন্তু যখন আপনি একটি উচ্চ ঝুঁকির বিনিয়োগ বা যেগুলো ইকুইটি বিনিয়োগ সেদিকে যান, তখন আপনাকে একটি ঝুঁকি প্রিমিয়াম দরকার হয়। যেমনটা আমি আপনাকে বলেছিলাম, আপনি যত বেশি ঝুঁকি নেবেন আপনার রিটার্ন বাড়ার সম্ভাবনাও তত বেশি হবে। তাহলে বলার অর্থ হচ্ছে আপনি ঝুঁকি না নিয়ে ঝুঁকিমুক্ত রিটার্ন পেতে পারেন এবং তার উপরে একটু ঝুঁকি নিয়ে যদি আপনি ডেট ফান্ডে যান, তাহলে সেখানে হয়তো আপনি ডাবল ডিজিট রিটার্ন পেতে পারেন। কিন্তু যদি আপনি একটু বেশি ঝুঁকি নিতে পারেন, ইকুইটি একটি অ্যাসেট ক্লাস হিসেবে যখন আপনি যান, তখন সেখানে ঝুঁকি আছে, আপনার মূলধন কমেও যেতে পারে কিন্তু আপনি ততটাই রিটার্নও পেতে পারেন এবং তার থেকেও বেশি। যখন আপনি ডেরিভেটিভস ব্যবহার করেন, লিভারেজড পজিশনে যান, মার্জিন ট্রেডিং করেন, তখন সেখানে আপনার পুরো মূলধন ঝুঁকির মুখে থাকে, কিন্তু খুব দ্রুত আপনার টাকা বাড়ারও সুযোগ বেশি থাকে। তাহলে সহজ থিওরি হলো, যত বেশি ঝুঁকি নেবেন তত বেশি রিটার্ন পাবেন। কিন্তু বেশি ঝুঁকির সমস্যাটা এখানেই যে আপনার পুরো মূলধনও মুছে যেতে পারে। ঝুঁকি আর রিটার্নের সম্পর্কটা তো আমরা বুঝে নিলাম। এবার আমরা বিভিন্ন ধরনের বিনিয়োগ নিয়ে কথা বলবো, যার মধ্যে প্রথমেই আসে ইকুইটি। ইকুইটি একটি অ্যাসেট ক্লাস হিসেবে ইকুইটি ইনভেস্টমেন্ট কিভাবে হয় সেটা আমরা বুঝে নিই। ইকুইটি মানে হলো কোম্পানিতে মালিকানার শতাংশ। যদি আপনি কোনো কোম্পানির ইকুইটিতে অনেক বড় শতাংশ ধরে রাখেন, তাহলে আপনাকে বড় স্টেক হোল্ডার হিসেবে গণ্য করা হবে এবং কোম্পানির সাধারণ সভায় আপনাকে আমন্ত্রণ জানানো হবে আর খুব কাছ থেকে আপনার সঙ্গে কাজ করা হবে। এমনকি আপনি কোম্পানির প্রমোটারদের সঙ্গেও একসাথে কাজ করতে পারবেন। কিন্তু ইকুইটি একটি অ্যাসেট ক্লাস হিসেবে বিনিয়োগের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। যখন আমরা পুরো টাকা দিয়ে দিই, তখন অনেক বেশি সম্ভাবনা থাকে যে আপনি ইকুইটি কিনলে সেটা নেমেও যেতে পারে, আবার বাড়তেও পারে। সাধারণত ইকুইটিতে বিনিয়োগ দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে করা হয়। যখন আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করি, যেমন 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ করি, তখন লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তুলনায় যদি আমরা 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য বিনিয়োগ করি। কারণ যখন আমরা ইকুইটিতে বিনিয়োগ করি, তখন আমরা কোম্পানির ভবিষ্যৎ আয়ের ওপর বিনিয়োগ করছি, এই আশায় যে কোম্পানিটি সামনে ভালো করবে এবং তাদের ফলাফল ভালো আসবে। কোম্পানি লাভ করবে যেই টাকাটা আমরা বিনিয়োগ করেছি এবং আরও বেশি। যখন কোম্পানি লাভ করবে তখন তাদের শেয়ারের দাম বাড়বে এবং যখন শেয়ারের দাম বাড়বে তখন আমরা যে শেয়ার কিনেছিলাম সেটা বিক্রি করব। আমরা খুব ভালো রিটার্ন পাওয়ার চেষ্টা করতে পারি। সেখানে আমাদের খুব ভালো রিটার্ন আসবে এবং দীর্ঘমেয়াদে এটা দেখা গেছে। আজ থেকে 20 বছর আগে আজকের ভারতের যত বড় কোম্পানি আছে, যেমন এসবিআই, ইনফোসিস, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আপনি যে কোনো বড় কোম্পানির নাম নিন আর আজকের এই স্টক প্রাইস আর 20 বছর আগে যখন এই কোম্পানিগুলো মার্কেটে এসেছিল তখনকার স্টক প্রাইসের সঙ্গে তুলনা করে দেখুন, কমপক্ষে 15 থেকে 20 গুণ পর্যন্ত রিটার্ন এই কোম্পানিগুলো দিয়েছে। তাই যখন আমরা ইকুইটি এ ক্লাসের কথা বলি, তখন এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের অ্যাসেট ক্লাস। সেখানে আপনি শর্ট টার্ম খেলা খেলতে পারবেন না, করা উচিতও নয়, এবং আপনার ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল গোলগুলো ইকুইটিতে টাকা বিনিয়োগ করে আপনি পূরণ করতে পারেন। আপনি ইকুইটিকে ডাইভার্সিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন।
মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ইকুইটিতেও টাকা বিনিয়োগ করতে পারেন। এখন আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিজের ভূমিকা ও বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। ফিক্সড ইনকাম সিকিউরিটিজ কি? যখন আমরা কোনো ফিক্সড ইনকাম সিকিউরিটিতে টাকা বিনিয়োগ করি, তখন আমাদের একটি নির্দিষ্ট ক্যাশ ফ্লো আসে, নির্দিষ্ট কুপন আসে, যেখানে আমরা জানি আমাদের বিনিয়োগ এবং ভবিষ্যতে আমাদের যে ক্যাশ ফ্লো আসবে তা কত হবে। এখানে আমাদের যে নির্দিষ্ট রেট অফ রিটার্ন পাওয়া যাচ্ছে সেটা কত সেটাও আমরা জানি। আমাদের এল টু ম্যাচিউরিটি কত সেটাও জানা যায়। তাই যখন আমরা কোনো ডেটে টাকা বিনিয়োগ করি, তখন সেটা নির্ভর করে ক্রেডিট কোয়ালিটির ওপরও। যে ইনকাম বা ক্যাশ ফ্লো আমরা পাচ্ছি, অর্থাৎ ক্যাপিটাল এবং প্রিন্সিপাল পেমেন্টস আমাদের কাছে ফিরে আসছে, সেটাও নির্ভর করে যে ব্যক্তি বা সংস্থা টাকা নিয়েছে তার ক্রেডিট কোয়ালিটির ওপর। এখানে একটি রেটিং এজেন্সি আছে, ক্রিসিল, যারা আমাদের জন্য এটি সংজ্ঞায়িত করেছে। তারা কিছু স্ল্যাব তৈরি করেছে যার মধ্যে আমরা দেখতে পারি যে কোনো বড়ুয়ারের ক্রেডিট কোয়ালিটি কেমন। তাতে সবচেয়ে উপরে আসে ট্রিপল এ। ট্রিপল একে সবচেয়ে নিরাপদ বলে ধরা হয়, অর্থাৎ সেখানে ডিফল্ট করার সম্ভাবনা খুবই কম, বিশেষ করে সুদ এবং মূলধন ফেরত দেওয়ার ক্ষেত্রে। তাই ট্রিপল একে অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয়। এটিকে অত্যন্ত নিরাপদ ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরা হয়, বিশেষ করে ফিক্সড ইনকামের ক্ষেত্রে, যেখানে সরকারি সিকিউরিটি এসে পড়ে। সরকার অর্থাৎ ভারত সরকারের সিকিউরিটি এখানে অন্তর্ভুক্ত হয়। ভারত সরকারের বন্ড এখানে পড়ে এবং কিছু বড় কোম্পানির ঋণকেও ট্রিপল এ হিসেবে ধরা হয়। তারপর আমরা যখন নিচের দিকে নামতে থাকি, তখন ডি পর্যন্ত পৌঁছে যাই। তাহলে ডি হলো ডিফল্ট ক্যাটেগরি। একটা টেবিলের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, চলুন বুঝে নিই। দেখুন, এই টেবিলের মাধ্যমে আমরা বুঝতে পারি ক্রিসিলের ট্রিপল এ মানে হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এই রেটিং পাওয়া ইনস্ট্রুমেন্টগুলোকে সবচেয়ে বেশি নিরাপদ ধরা হয়। আর্থিক দায়বদ্ধতা পূরণের ক্ষেত্রে ট্রিপল এ রেটিংয়ের ইনস্ট্রুমেন্টগুলোর ক্রেডিট ঝুঁকি সবচেয়ে কম। এরপর ক্রিসিল ডাবল এ রেটিংয়ে উচ্চ নিরাপত্তা পাওয়া যায়। তারপর ক্রিসিল এডিকুয়েট সেফটি, তবুও এই ইনস্ট্রুমেন্টগুলোর ক্রেডিট ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। এখানে একটু ক্রেডিট ঝুঁকি চলে আসে। একই কথা বলা হচ্ছে ক্রিসিল ডাবল বি, দুঃখিত, ক্রিসিল ট্রিপল বি আসবে। এতে মাঝারি নিরাপত্তা থাকবে, ক্রিসিলের ডাবল বি আবার না। এখন ঝুঁকির ক্যাটাগরি শুরু হবে। তাহলে ডাবল বির নিচে মাঝারি ঝুঁকি আছে, খুবই সামান্য ঝুঁকি আছে। ক্রিসিল বিতে উচ্চ ঝুঁকি, ক্রিসিল সিতে খুব বেশি ঝুঁকি এবং ক্রিসিল ডি মানে ডিফল্ট। এই পুরো ক্যাটাগরি ক্রিসিল তৈরি করেছে। একটি বন্ড বা একটি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট সাধারণত এই ক্যাটাগরিতেই রাখা হয়, এবং যত আমরা ডির দিকে এগোই, অর্থাৎ নিম্নতর ক্রেডিট কোয়ালিটির দিকে যাই, ততই আমাদের বেশি ইল্ড, উচ্চ সুদ পাওয়া যায়, এবং একে জাঙ্ক বন্ড বলা হয়। সেখানে উচ্চ ইল্ড, বেশি সুদ পাওয়া যায়, তাকে হাই ইল্ডিং ডেট বলা হয়। কারণ ধরুন, একটি কোম্পানি যেটি ট্রিপল এ রেটেড এবং আমাদের উদাহরণস্বরূপ 10% দিচ্ছে, তাহলে যেই কোম্পানির ক্রেডিট রেটিং কম, তাকে 10%-এর চেয়েও বেশি দিতে হবে। তাকে উদাহরণস্বরূপ 12, 13, 14, 15, 16% পর্যন্ত অফার করতে হবে ডেট ফাইন্যান্সিংয়ের জন্য। কারণ যদি তারা এটা না করে এবং শুধু 10% দেয়, তাহলে বিনিয়োগকারীরা তাদের বন্ডে বিনিয়োগ না করে ট্রিপল এ রেটেড কোম্পানির বন্ডই কিনবে, কারণ সেটা ট্রিপল এ। সেখানে সর্বোচ্চ নিরাপত্তা এবং সুদও একই রকম পাওয়া যাচ্ছে। এই কারণেই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বা নিজের ডেট ফাইন্যান্সিংয়ের জন্য একটি নিম্ন রেটেড কোম্পানি, যেটা জাঙ্ক ক্যাটাগরির দিকে, তাকে অবশ্যই উচ্চতর ইল্ড অর্থাৎ বেশি সুদ দিতে হবে। এবার ডেট মার্কেটে আমরা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলবো। মানি মার্কেটের মেয়াদ 1 বছরের মধ্যে বা 1 বছরের কম হতে পারে, যেখানে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার এবং সার্টিফিকেট অফ ডিপোজিট অন্তর্ভুক্ত থাকে। যখন কোনো কমার্শিয়াল ডিপোজিট বা কমার্শিয়াল পেপারের মেয়াদ 1 বছর পর্যন্ত বা তার কম হয়, তখন আমরা সেগুলোকে মানি মার্কেটে রাখি। কমার্শিয়াল ডিপোজিট ব্যাঙ্কগুলো ইস্যু করে এবং কমার্শিয়াল পেপার কর্পোরেটরা ইস্যু করে। এবং ক্যাপিটাল মার্কেট হলো দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জায়গা। যখন আমরা দীর্ঘমেয়াদী তহবিলের কথা বলি, তখন আমরা ক্যাপিটাল মার্কেটের দিকে যাই, যেখানে বন্ড ট্রেড হয়। দীর্ঘমেয়াদী বন্ড ট্রেড হয় 4 বছর, 2-3 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। যখন কোনো ডেট সিকিউরিটির মেয়াদ এতটা সময়ের হয়, তখন আমরা সেটিকে ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসি এবং সেটি ক্যাপিটাল মার্কেটে ট্রেডও হয় সেখানে। তাই স্টক এবং বন্ড ক্যাপিটাল মার্কেটে ট্রেড হয়। কারণ ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের সময়সীমা 1 বছরের বেশি, তাই ক্যাশ ফ্লো প্রভাবিত হতে পারে। এই কারণেই একজন বিনিয়োগকারী যে এই ঝুঁকি নিচ্ছেন, তাকে আমরা টার্ন প্রিমিয়াম বলি। এখন চলুন কমোডিটিজ নিয়ে কথা বলি। দেখুন, কমোডিটিজ অনেক ধরনের হতে পারে। সবচেয়ে আগে আসে প্রিসিয়াস মেটালস। প্রিসিয়াস মেটালসের মধ্যে আমাদের সোনা ও রূপা পড়ে। আপনি চাইলে ফিজিক্যাল সোনা বাড়িতে রাখতে পারেন এবং চাইলে বিনিয়োগ হিসেবেও সোনায় বিনিয়োগ করতে পারেন। আপনি সোনা আপনার ডিম্যাট অ্যাকাউন্টেও রাখতে পারেন।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা ও রূপা দুটোই ট্রেড হয়, কিন্তু এগুলো কিছুটা লিভারেজড কন্ট্রাক্ট, তাই এতে ট্রেডিং করা একটু এড়িয়ে চলা উচিত। তবে আপনি এতে ছোট পরিমাণেও সোনা কিনতে পারেন। এমসিএক্সে আপনি 1 গ্রাম সোনাও কিনতে পারেন। এরপর আসে বেস মেটাল, যেমন জিঙ্ক, কপার, সীসা, অ্যালুমিনিয়াম, এমনকি ক্রুড অয়েলও। আপনি এগুলোতেও টাকা বিনিয়োগ করতে পারেন এবং নিজের রিটার্ন পেতে পারেন। আর যখন আমি বলছি, যদি আমি আপনাকে বলি কৃষিপণ্য এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে এনসিডিএক্স, ন্যাশনাল কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ লিমিটেড। এখানে সফট কমোডিটি যেমন ভুট্টা, গম, সয়াবিন তেল এবং চিনি এসবও সেখানে তালিকাভুক্ত আছে। একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের জানাতে চাই, এখানে যে মূল্যবান ধাতু আছে যেমন সোনা ও রূপা, তাদের দাম নির্ভর করে আন্তর্জাতিক চাহিদা ও যোগানের ওপর। মানে আন্তর্জাতিকভাবে সোনার যে দাম, সেখানে চাহিদা ও যোগান যেমন থাকে, যেদিন আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি হতে পারে তখন ভারতে সোনার দামও হঠাৎ বেড়ে যেতে পারে। আর যখন বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যদি তারা সোনা বিক্রি করতে আসে, তাহলে সেদিন সোনার দাম কমে যেতে পারে। তাই সোনার যত ভোলাটিলিটি আছে, সোনা সত্যিই একটি আন্তর্জাতিক সম্পদ শ্রেণী। তাই যখন আমরা সোনার দামের ডেরিভেশন নিয়ে কথা বলি, সেটা আন্তর্জাতিকভাবেই নির্ধারিত হয়। রিয়েল এস্টেট হলো বিশ্বের সবচেয়ে বড় সম্পদ শ্রেণী। সবচেয়ে বেশি টাকা রিয়েল এস্টেটে যায়, হোক সেটা থাকার জন্য বাড়ি কেনা কিংবা বিনিয়োগের জন্য কোনো রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ করা, যাই হোক না কেন। যখনই বিনিয়োগ করা হয়, আজকের দিনে ভারতীয়দের রিয়েল এস্টেটে প্রচুর বিনিয়োগ রয়েছে। এই বিনিয়োগগুলো খুবই বড় হয়। রিয়েল এস্টেটে বিনিয়োগ করার জন্য আমাদের একটা বড় অঙ্কের টাকা দরকার হয়, কিন্তু দেখা গেছে দীর্ঘ সময়ের ব্যবধানে রিয়েল এস্টেট আমাদের খুব ভালো রিটার্নও দিয়েছে। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করার জন্য আমরা রিয়েল এস্টেটে বিনিয়োগ করি এবং এটি আমাদের ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও নির্ভর করে, অর্থাৎ অর্থনীতি কীভাবে বাড়ছে তার ওপর। যখন একটি ইন্ডো অর্থনৈতিক সম্প্রসারণ বা প্রবৃদ্ধির পরিস্থিতি দেখা যায়, তখন রিয়েল এস্টেট প্রকল্পগুলো খুব দ্রুত বাড়তে থাকে এবং আমাদের ভালো রিটার্ন দেয়। তাই অবশ্যই এটি আমাদের জন্য একটি ইনফ্লেশন হেজ, অর্থাৎ মুদ্রাস্ফীতি মোকাবিলা করার জন্য আমরা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারি। ডিস্ট্রেসড সিকিউরিটিতে বিনিয়োগ, এটি সেই সব কোম্পানিতে বিনিয়োগের কথা বলছে যারা দেউলিয়াত্বের একেবারে কাছাকাছি। যে কোম্পানি একেবারে দেউলিয়া হতে চলেছে, ইনসলভেন্ট হতে চলেছে, এই কোম্পানিগুলোর কাছে আর কিছুই অবশিষ্ট নেই। এ ধরনের কোম্পানিতে সাধারণত উচ্চ ঝুঁকি এবং উচ্চ রিটার্নের সম্ভাবনা থাকে। হতে পারে এই কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে খুবই কম দামে পাওয়া যাচ্ছে বা 90-95% পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে, কিন্তু এই ধরনের শেয়ার ট্রেড করতে হলে আপনাকে খুবই স্মার্ট বিনিয়োগকারী হতে হবে। যত বেশি এতে ঝুঁকি আছে, তত বেশি রিটার্নের সুযোগও তৈরি হতে পারে যদি কোম্পানি কোনো প্রজেক্ট পেয়ে যায় বা কোম্পানির আয় রোজগার ভালো হয়ে যায়। কিন্তু ডিস্ট্রেসড ইনভেস্টমেন্টে উচ্চ ঝুঁকি জড়িত থাকে। এই ধরনের সিকিউরিটিগুলোকে ফলন অ্যাঞ্জেলস নামেও ডাকা হয়। এবার কথা বলি ইনভেস্টমেন্ট করার চ্যানেলগুলো নিয়ে। কোন কোন চ্যানেলের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি? সবচেয়ে আগে আসে ডাইরেক্ট। ইনভেস্টররা সরাসরি ডিলারদের কাছ থেকেও সোনা ও রূপা কিনতে পারেন, তাই সোনাতেও আপনি সরাসরি ইনভেস্টমেন্ট করতে পারেন। ডাইরেক্ট আপনি ফিজিক্যাল ফর্মেও ইনভেস্ট করতে পারেন। যেসব ডিলার আছে তাদের কাছ থেকে আপনি সরাসরি সোনাও কিনতে পারেন। আর ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজের ক্ষেত্রে কিছু ফি ভিত্তিক আমাদের ব্রোকার আছেন যারা কিছু ফি নেন, এবং আপনি ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজও সেখানে নিতে পারেন, যাদের আমরা ব্রোকার, ডিপোজিটার এবং ইনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নামে চিনি। এখন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার কি করেন? স্পার্ক সেবি রেগুলেশন অ্যাক্ট 2013 অনুযায়ী যিনি সেবির অধীনে রেজিস্টার্ড থাকবেন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হিসেবে, তিনি কেবল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন। এছাড়া আর কেউ অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন না এবং অ্যাডভাইজারি ফি নিতে পারবেন না। এরা সেই সব মানুষ যারা সেবির অধীনে রেজিস্টার্ড। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারকে যখন কোনো ইনভেস্টর ইনভেস্টমেন্ট অ্যাডভাইসের জন্য নিয়োগ করবে, তখন সে তাকে অ্যাডভাইজারি ফি দেবে। তারা এই অ্যাডভাইজারি ফি ইনভেস্টরের কাছ থেকে নেবে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেওয়ার বিনিময়ে। তাহলে বলার অর্থ হচ্ছে, যখন কোনো ইনভেস্টরকে ইনভেস্টমেন্ট করতে হয় এবং সে একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছে আসে, রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছে যখন কোনো ইনভেস্টর আসে, তখন সে তাকে কিছু ফি দেয় এবং তার বিনিময়ে আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বিভিন্ন সচেতনতা বা তথ্য ইনভেস্টরকে জানায় যে কোথায় ইনভেস্ট করা উচিত, এবং তারপর সেই ইনভেস্টর ইনভেস্ট করতে পারে। এখানে শুধু একটি ফি নেওয়া হয়, ইনভেস্টরকে সেই আড়াইকে ফি দিতে হয়। এবং এখন আমরা ম্যানেজড পোর্টফোলিওর মাধ্যমে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, যেমন মিউচুয়াল ফান্ড, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস, এআইএফ, অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডস।
চলুন বুঝে নিই এই তিনটি কী এবং কীভাবে এগুলিতে বিনিয়োগ করা হয়। সবচেয়ে প্রথম অপশন হচ্ছে মিউচুয়াল ফান্ড। যেমন আমি আমার ভিডিওতে সব মিউচুয়াল ফান্ডের কারিকুলাম কভার করেছি। মিউচুয়াল ফান্ড নিয়ে গভীরভাবে পড়াশোনা করতে চাইলে আপনি সেখানে মিউচুয়াল ফান্ড দেখতে পারেন। এখানে আমি আবারও আপনাকে সংজ্ঞা বলে দিচ্ছি। মূলত ভারতে মিউচুয়াল ফান্ড একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত, যা মানুষের সঞ্চয় একত্রিত করে এবং তারপর সেই অর্থ কোনো একটি সম্পদ শ্রেণীতে বিনিয়োগ করে। আর সেই সম্পদ শ্রেণী হতে পারে ইকুইটি, কমোডিটি, কারেন্সি বা রিয়েল এস্টেট। এটা হতে পারে যে কোনো কিছু, বিনিয়োগের উদ্দেশ্য অনুযায়ী। সব ধরনের বিনিয়োগ, সব ইনভেস্টরের একটি সাধারণ উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য অনুযায়ী সবার কাছ থেকে টাকা নিয়ে ফান্ড ম্যানেজার সেই অর্থকে ফান্ডের বিনিয়োগ কৌশল অনুযায়ী কোথাও বিনিয়োগ করেন এবং সেখান থেকে যে রিটার্ন আসে তা সবাইকে ফেরত দিয়ে দেন। এইভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে। একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে থাকতে পারে 40 থেকে 50টি স্টক ফান্ড ম্যানেজারের বিবেচনা অনুযায়ী। কোন স্টকে কত শতাংশ যাবে সেটা ফান্ড ম্যানেজার ঠিক করেন এবং আপনার করা যে কোনো বিনিয়োগ সেই সব শেয়ারে ডাইভার্সিফাই হয়ে যায়। একভাবে বলতে গেলে আপনি ডাইভার্সিফিকেশনও অনেক বেশি পান। তাহলে মিউচুয়াল ফান্ডের সুবিধা হলো এখানে আপনি পেশাদার ব্যবস্থাপনা পাচ্ছেন, আপনি ডাইভার্সিফিকেশন পাচ্ছেন, এখানে আপনি ইকোনমিজ অফ স্কেলও পাচ্ছেন। ইকোনমিজ অফ স্কেল মানে অনেক বড় বিনিয়োগকারী এবং অনেক সংখ্যক বিনিয়োগকারী একসাথে ফান্ড ম্যানেজমেন্ট ফি দেন। যখন দেন তখন আপনি একটি রিসার্চ ফি এবং একটি ফান্ড ম্যানেজমেন্ট ফিও দিতে পারেন। তাহলে একজন বিনিয়োগকারীর জন্য হয়তো কঠিন হতে পারে একজন ফান্ড ম্যানেজার নিয়োগ করা, কিন্তু যখন অনেক সংখ্যক বিনিয়োগকারী একসাথে আসেন তখন তাদের জন্য একজন ফান্ড ম্যানেজার নিয়োগ করা সহজ হয়ে যায়, যেমনটা মিউচুয়াল ফান্ডে হয়। এখন আমরা অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড নিয়ে কথা বলবো। অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডও এক ধরনের পুলড ভেহিকল। এটি একটি পুলড ইনভেস্টমেন্ট ভেহিকল, কিন্তু এখানে যে টাকা পুল করা হচ্ছে তা অনেক সংখ্যক বিনিয়োগকারীর কাছ থেকে নয়, কারণ ন্যূনতম বিনিয়োগই 1 কোটি টাকা। এতে শুধুমাত্র যারা সফিস্টিকেটেড ইনভেস্টর তাদের থেকেই এই টাকা পুল করা হয়, তাদের থেকেই এই টাকা নেওয়া হয় এবং তারপর একটি নির্দিষ্ট অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা হয়। তাহলে বলার অর্থ হচ্ছে এখানে ঝুঁকিও বেশি, কিন্তু যারা সফিস্টিকেটেড ইনভেস্টর, যারা ঝুঁকি সমন্বিত রিটার্ন চান এবং ঝুঁকিকে বোঝেন, তারা এই ধরনের অ্যাপে বিনিয়োগ করতে পারেন। অ্যাপস সাধারণ অনেক ইনভেস্টরের জন্য নয়, এটি শুধুমাত্র সেই সফিস্টিকেটেড ইনভেস্টরদের জন্য যারা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট যেমন মিউচুয়াল ফান্ড বা তালিকাভুক্ত সিকিউরিটিজ ছাড়াও মার্কেটে অন্য কোনো অপশন খুঁজছেন বা অন্য কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন। যেখানে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারে না সেখানে অ্যাপস ইনভেস্ট করে। অ্যাপস 3 ধরনের ক্যাটেগরিতে বিভক্ত: ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2 এবং ক্যাটেগরি 3। চলুন এই 3টি ক্যাটেগরি কি তা বুঝে নিই। সবচেয়ে আগে আসে ক্যাটেগরি 1 বা অ্যাপস ক্যাটেগরি 1F। পিএমএস বই অনুযায়ী ক্যাটেগরি 1F এ স্টার্টআপ, আর্লি স্টেজ ভেঞ্চার, সোশ্যাল ভেঞ্চার অথবা এসএমই, ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য সেক্টর যেগুলো সরকারের অধীনে, সেখানে যখন বিনিয়োগ করা হয় তখন সেই বিনিয়োগকে অ্যাপসের ক্যাটেগরি 1-এ রাখা হয়। চলুন 3টি ক্যাটেগরি আমি আপনাদের একটি টেবিলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এই টেবিলের মাধ্যমে আমরা বুঝতে পারি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ক্যাটেগরি 1 এবং এর বৈশিষ্ট্যগুলো। এটি একটি ক্লোজ এন্ডেড ফান্ড যার লক ইন পিরিয়ড বা মেয়াদ 3 থেকে 5 বছর পর্যন্ত হতে পারে। অর্থাৎ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড 3 থেকে 5 বছরের জন্য হতে পারে, এবং যেখানে ফান্ড বা ভারত সরকার মনে করে সেখানে তারা কিছু ইনসেন্টিভও দিতে পারে। আর যেসব বিনিয়োগকারীদের উচ্চ ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে তারা এই ধরনের ফান্ডে টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন। চলুন দেখি এই ধরনের ফান্ডে কি ধরনের ফান্ড থাকতে পারে। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থাকতে পারে, এসএমই ফান্ড থাকতে পারে, সোশ্যাল ভেঞ্চার ফান্ডও এর মধ্যে পড়ে এবং কিছু সরকারি অবকাঠামো প্রকল্পেও ফান্ডিংয়ের জন্য এই ধরনের ফান্ড থেকে টাকা পাওয়া যায়। ইনফ্রা, সোশ্যাল নন ব্যাংক ক্রেডিট এসএমইর জন্য বা বিশেষ প্রণোদনা প্রদান করে সরকার, এগুলো ক্লোজ এন্ডেড ফান্ড হয়। এগুলিতে লিভারেজ নেওয়া হয় না এবং এগুলোর ট্যাক্সেশন হয় ইনভেস্টেড ইন, যা তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত ইকুইটির মতো। দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইন 10% এবং স্বল্পমেয়াদী ক্যাপিটাল গেইন 15%। এবার ক্যাটাগরি 2 এআইএফ নিয়ে কথা বলি। এই টেবিলের মাধ্যমে আমরা ক্যাটাগরি 2 এআইএফগুলো বুঝে নিই। সাধারণত তারা এই ইনভেস্টমেন্ট করে উচ্চ রিটার্ন দেওয়া ডেটে, অর্থাৎ যেখানে ডেটে বেশি রিটার্ন পাওয়া যায় সেখানে তাদের ইনভেস্টমেন্ট যায়। ক্যাটাগরি 2 শুধুমাত্র অন্যান্য এআইএফের ইউনিট এবং অতালিকাভুক্ত কোম্পানিতে ইনভেস্ট করতে পারে এবং ন্যূনতম 20 কোটি টাকার কর্পাস অপারেট করার জন্য প্রয়োজন এবং ন্যূনতম ইনভেস্টমেন্ট 1 কোটি। এখন আমি আপনাকে জানিয়ে দিই এটা উচ্চ ঝুঁকিপূর্ণ। এখানে যে ক্রেডিট রেটিং হয় তা AA এবং তার নিচে চলে যায়, কারণ সেখানেই সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়। কোনো সেক্টরাল এক্সপোজার নেই। এখানে কোথায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে? লিস্টেড এবং আনলিস্টেড 2 ধরনের ফান্ডেই এখানে নেওয়া যায়।
তাই লিস্টেড এবং আনলিস্টেড এখানে দুই ধরনের সিকিউরিটিজ আসতে পারে। ফান্ডের ধরনে আপনি দেখতে পাবেন প্রাইভেট ইকুইটি ফান্ড আসে, তারপর এখানে ডেট ফান্ডও আসে, ফান্ড অফ ফান্ডস আছে এবং অন্যান্য ফান্ড যেমন রিয়েল এস্টেট ফান্ডও এখানে আসে। লিস্টেড ইকুইটি এবং আনলিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগের ট্যাক্সেশন যেখানে লং টার্ম ক্যাপিটাল গেইন 10% এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আবার 15% এবং আবারও লিভারেজ। এখানে আমরা লিভারেজ ব্যবহার করতে পারি না, কিন্তু অ্যাসেট অ্যালোকেশনে কোনো রেস্ট্রিকশন নেই। এখন কথা বলি ক্যাটাগরি 3 এআইএফ এর। ক্যাটাগরি 3 এআইএফই হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট আজকের বাজারে। চলুন বুঝে নিই ক্যাটাগরি 3 এআইএফ আসলে কি। এগুলো ক্লোজ এন্ডেড এবং ওপেন এন্ডেড দুই ধরনের ফান্ডই হতে পারে। ক্লোজ এন্ডেডও হতে পারে, আবার ওপেন এন্ডেডও হতে পারে। এদের উদ্দেশ্য হলো ইউনিট হোল্ডারদের কিছু স্বল্পমেয়াদী রিটার্ন প্রদান করা, এবং এগুলো হেজ ফান্ড। কিছু প্রাইভেট ইনভেস্টমেন্ট যেগুলো ইকুইটি ফান্ড সেগুলো এখানে অন্তর্ভুক্ত হয়। কিছু ফান্ড শুধুমাত্র লং অনলি ইকুইটি ফান্ড হয়, আবার কিছু ফান্ড লং শর্ট ইকুইটি ফান্ডও হয়। লং ইকুইটি ফান্ড সাধারণত এমন হয় যেখানে ফান্ড ম্যানেজাররা বাই অ্যান্ড হোল্ড কৌশল ব্যবহার করেন, অর্থাৎ কিনে রাখেন এবং নির্দিষ্ট সময় পরে সেই স্টক বিক্রি করে দেন। সেই স্টকটি তালিকাভুক্ত হোক বা না হোক তাতে রিটার্ন অর্জন করা হয়। লং শর্ট ফান্ডে ফান্ড ম্যানেজাররা লং পোর্টফোলিও তৈরি করেন এবং যখন মনে হয় যে বাজার অনেক বেশি দামি হয়ে গেছে তখন তারা তাদের পোর্টফোলিও হেজ করার জন্য ডেরিভেটিভসও ব্যবহার করতে পারেন, এবং ডেরিভেটিভসে তারা অপশনসও ব্যবহার করতে পারেন। কল অপশন, পুট অপশন, যার মাধ্যমে তারা আপনার পোর্টফোলিও হেজ করতে পারেন। যেমন ধরুন নিফটি যদি অনেক উপরে চলে গেছে, মার্কেটের স্তর অনেক উপরে চলে গেছে এবং ফান্ড ম্যানেজার মনে করছেন এখান থেকে মার্কেটে সংশোধন আসতে পারে, তখন তারা তাদের যে রিটার্ন এসেছে সেটা বাঁচানোর জন্য সেখানে তাদের পুরো পোর্টফোলিও বা কিছু পোর্টফোলিও ডেরিভেটিভসের মাধ্যমে হেজ করতে পারেন। তারা শর্ট পজিশন নিতে পারেন। এতে কি হবে? অথবা আপনি ডেরিভেটিভ পজিশনের মাধ্যমে যে শর্ট পজিশন নিয়েছেন, যখন মার্কেট নিচে নামবে তখন আপনি সেই পোর্টফোলিওতে লাভ করবেন। ফলে শেষ পর্যন্ত বিনিয়োগকারীর রিটার্ন সর্বাধিক হবে। এই বিষয়টি মিউচুয়াল ফান্ডে সম্ভব নয়, তাই এটি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে করা হয়। এই কারণেই বড় বিনিয়োগকারীরা যারা ঝুঁকি বোঝেন, যারা এই বিষয়গুলো বোঝেন কিভাবে এই বিনিয়োগ করতে হয়, তারাই এই ফান্ডে আসেন। তাই লং অনলি ইকুইটি ফান্ড, শর্ট অনলি ইকুইটি ফান্ডের মানদণ্ড। ফান্ডগুলোতে টাকা যায় লিকুইড লিস্টেড ইকুইটিতে, আবার আনলিস্টেডেও যায়। ফান্ডগুলো ডেরিভেটিভসেও বিনিয়োগ করে, যেমনটা আমি আপনাকে বলেছিলাম, এবং এখানে লিভারেজও থাকতে পারে। ট্যাক্সেশন আবার এলটিসিজি 10% এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 15। তাহলে এগুলো ছিল এআইএফস অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডস। এখন আমরা কথা বলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস নিয়ে, যেটার উপর আমরা ভিডিও বানাচ্ছি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস হলো একটি বডি কর্পোরেট যা সেডি রেগুলেশনস অ্যাক্ট অফ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসের অধীনে রেজিস্টার্ড। ওই বডি নিয়ন্ত্রিতভাবে আপনার টাকা নিয়ে, যেখানে ন্যূনতম 50 লাখ টাকা ইনভেস্টমেন্ট, সেই টাকা নিয়ে ইনভেস্ট করে এবং আপনার পোর্টফোলিও ম্যানেজ করে। তাহলে এতে ন্যূনতম ইনভেস্টমেন্ট 50 লাখ টাকা, এবং ভারতে দুটি ধরনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস চলছে। প্রথমটি হলো ডিসক্রিপশন এবং দ্বিতীয়টি হলো নন ডিসক্রিপশন। যখন ডিসক্রিপশনের কথা আসে তখন ফান্ড ম্যানেজার ঠিক করেন কি কিনতে হবে, কখন কিনতে হবে। আর যখন নন ডিসক্রিপশন পোর্টফোলিওর কথা আসে তখন সেখানে ইনভেস্টরই বলে দেন কখন কিনতে হবে এবং কিভাবে কিনতে হবে। কিন্তু বেশিরভাগ টাকা ডিসক্রিপশন পোর্টফোলিওতেই আসে, কারণ এই ইনভেস্টররাও এক ধরনের বড় ইনভেস্টর যারা ন্যূনতম 50 লাখ টাকা ইনভেস্ট করছেন। তারাও ফান্ড ম্যানেজারের দক্ষতার মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন এবং তারা চান এখানে তারা আরও ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন পাবেন, এবং সাধারণত অন্যান্য ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট যেমন মিউচুয়াল ফান্ডের তুলনায় এখানে একটু বেশি রিটার্ন অর্জন করতে পারবেন। তাহলে এখানে ফান্ড ম্যানেজার আপনার জন্য আরও একটু বেশি সক্রিয়ভাবে কাজ করছেন। হতে পারে একটি ফান্ডে 20 থেকে 25টি স্টক নেওয়া হয় এবং ফান্ড ম্যানেজারের সমস্ত মনোযোগ সেই স্টকগুলোর ওপর থাকে। খুব উচ্চ পর্যায়ের গবেষণা করে একজন পোর্টফোলিও ম্যানেজার আপনার জন্য স্টক বাছাই করেন এবং তারপর নিজের পোর্টফোলিওকে সংকুচিত করেন। তাই আবারও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস মূলত উচ্চ পর্যায়ের অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য। কিন্তু পুরোটা একটি নিয়ন্ত্রিত বাজার, এবং সামনে যখন আমি আপনাদের সব অধ্যায় ব্যাখ্যা করব তখন আরও পরিষ্কার হয়ে যাবে যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস আসলে কি। তো বন্ধুরা, এই অধ্যায় থেকে এটুকুই ছিল। চলুন এবার আমরা এর প্রশ্নগুলো বুঝে নিই। প্রশ্ন 1, যদি ভবিষ্যতের পেমেন্ট নিয়ে অনিশ্চয়তা থাকে তাহলে বিনিয়োগকারীর প্রয়োজনীয় রিটার্নের হার নামমাত্র রিটার্নের হারের তুলনায় কেমন হবে? তাহলে যে অতিরিক্ত উপাদানটি আছে আমরা সেটাকে কি বলবো? আলফা, ঝুঁকিমুক্ত রিটার্নের হার, ঝুঁকি প্রিমিয়াম, অথবা উভয় বি এবং সি। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, যখন আমরা বিনিয়োগ করি এবং ভবিষ্যতের পেমেন্ট নিয়ে অনিশ্চয়তা থাকে তখন নামমাত্র রিটার্নের উপরে যে অতিরিক্ত রিটার্ন বিনিয়োগকারী প্রত্যাশা করেন সেটাকেই ঝুঁকি প্রিমিয়াম বলা হয়।
তাহলে উত্তর হবে সি, ঝুঁকি প্রিমিয়াম। এখন দেখি প্রশ্ন নম্বর 2। বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য প্রভাবিত হয় সময়কাল, রিটার্নের হার, উভয় এ এবং বি এবং উপরোক্ত কোনোটিই নয় এর দ্বারা। যা আমরা দেখেছি, যখন আমরা কোনো বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য বের করি তখন আমাদের জন্য সময়কালও দরকার হয় এবং রিটার্নের হারও দরকার হয়। মানে যদি আমি আজকের দিনে 1 লাখ টাকার ভবিষ্যৎ মূল্য বের করতে চাই তাহলে আমাকে এটা দেখতে হবে, এটা কতদিন রাখতে হবে বা কখন তুলতে হবে এবং কত রিটার্নে তুলতে হবে, তবেই আমি ভবিষ্যৎ মূল্য পাব। তাই উত্তর হবে এ দুটোই, অর্থাৎ এ এবং বি। প্রশ্ন নম্বর 3। ড্যাশ কোম্পানিতে মালিকানা নির্দেশ করে, যা তার ধারকদের কোম্পানির লাভে অংশগ্রহণ এবং কোম্পানির কার্যক্রমে ভোট দেওয়ার অধিকার দেয়। আমরা খুব ভালোভাবে পড়েছি, তাই এর উত্তর হলো ইকুইটি শেয়ার। এর অপশনগুলো ছিল বন্ড, কমার্শিয়াল পেপার, ইকুইটি শেয়ার অথবা সবগুলো। শুধুমাত্র ইকুইটিতেই আমাদের মালিকানা পাওয়া যায়। কোম্পানিতে বন্ডের ক্ষেত্রেও মালিকানা পাওয়া যায় না, রিয়েল এবং কমার্শিয়াল পেপারেও আমাদের মালিকানা পাওয়া যায় না। প্রশ্ন নম্বর 4। নিম্নলিখিত কোনো বিবৃতিটি স্পেকুলেশন সম্পর্কে ভুল? স্পেকুলেশনের জন্য এদের মধ্যে কোনো বিবৃতিটি ভুল? চলুন বুঝে দেখি। এটি হলো বিনিয়োগ, যেখানে কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বা চিন্তা ছাড়াই বিনিয়োগ করা হয়। স্পেকুলেশন কিছু অনুমানের ওপর ভিত্তি করে, যার কোনো প্রমাণ নেই। লাভই স্পেকুলেশনের সবচেয়ে বড় প্রেরণা এবং স্পেকুলেশন সবসময় বেশি রিটার্ন দেয়, এমনটা বলা হয়। তাহলে বাকি তিনটি, প্রথম এ, বি এবং সি, এই তিনটি বক্তব্যই সত্য। কিন্তু স্পেকুলেশন সবসময় বেশি রিটার্ন দেয়, এটি একেবারেই ভুল বক্তব্য। এমন নয় যে আপনি যদি স্পেকুলেট করেন তাহলে অবশ্যই বেশি বেশি রিটার্ন পাবেন। তাহলে ডি উত্তরটি হচ্ছে ডি, স্পেকুলেশন সবসময় বেশি রিটার্ন দেয়। লিকুইডিটি বলতে বোঝানো হয়েছে, প্রথম যে বক্তব্যটি দেওয়া হয়েছে সেটি হলো কোনো সম্পদকে সহজে নগদে রূপান্তর করার ক্ষমতা। দ্বিতীয়টি হলো কোনো সম্পদের প্রায় পুরো অর্থনৈতিক মূল্য মুক্ত করার সম্ভাবনা। তাহলে প্রথম অপশনটি হচ্ছে আমরা কিভাবে এবং কত দ্রুত কোনো সম্পদ বা অ্যাসেট ক্লাসকে নগদে রূপান্তর করতে পারি, আর দ্বিতীয় অপশনটিও একই কথা বলছে, তবে এটি একটু ভিন্নভাবে বলছে একটি সম্পদের প্রায় পুরো অর্থনৈতিক মূল্য মুক্ত করার সম্ভাবনা। তাহলে যখন আমরা কোনো অর্থনীতিতে কোনো নির্দিষ্ট অ্যাসেট ক্লাসের পুরো অর্থনৈতিক মূল্য মুক্ত করে দিই তখন সেই সম্ভাবনাটিও এক ধরনের লিকুইডিটি ঝুঁকির মধ্যে পড়ে। তাহলে এর উত্তর হবে অপশন সি, এ এবং বি। তো বন্ধুরা, এটাই ছিল চ্যাপ্টার 1 থেকে। ভিডিওতে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, এবং এইভাবেই আমরা পুরো কারিকুলামও কভার করব। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসের পরীক্ষা আছে এবং যতগুলো পয়েন্ট আমি আপনাদের বলবো সেগুলোই যথেষ্ট হবে আপনাদের পরীক্ষা পাশ করানোর জন্য। কিন্তু ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, প্রতিটা বিষয় ভালোভাবে বোঝো যেসব প্রশ্ন আমি করাচ্ছি। আর যখন আমরা পুরো কারিকুলাম কভার করে ফেলব তখন আমি তোমাদের আরও অনেক প্রশ্ন করাবো এবং কেস স্টাডিও করাবো। তাহলে এইভাবেই তোমাদের পুরো কারিকুলাম কভার হয়ে যাবে এবং তোমরা তোমাদের পিএমএস-এর পরীক্ষা পাশ করতে পারবে। আর আমাদের বাকি ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যেতে পারো। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে আমাদের চ্যানেল সেন্ট্রিশালা সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটা লাইক আর শেয়ার করো। আপনার এই মূল্যবান সময় এবং মনোযোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের প্রতি আপনার এই উদারতা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি আপনার প্রতি গভীরভাবে ঋণী এবং আপনার এই সহযোগিতার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব।